হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেল নিট উইথ সুনন্দাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা এর আগের দুটো ভিডিওতে হিউম্যান রিপ্রোডাকশনের পার্ট 1 এবং পার্ট 2তে তোমাদের সকলকে বুঝিয়েছিলাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম সম্পর্কে। আজ আমরা সেই সিস্টেম থেকে মূল যে কিছু বিশেষ কোষ যেগুলো আসলে নতুন জীবন উৎপাদনের জন্য দায়ী, নতুন জীবন তৈরির জন্য দায়ী, সেই সমস্ত বিশেষ কোষ সম্পর্কে আলোচনা করব এবং সেই আলোচনাই হচ্ছে গ্যামেটোজেনেসিস অর্থাৎ গ্যামেট তৈরির পদ্ধতি। তো কি পড়াচ্ছি আজকে দেখো, গ্যামেটোজেনেসিস। এই ক্লাসটা সম্পূর্ণ এনসিইআরটি বেসড পড়াশোনা করা হবে এই ক্লাসে এবং এনসিইআরটির প্রত্যেকটা কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে বলা হবে। এর সাথে সাথে আমি চাইবো তোমাদের সমস্ত কনসেপ্ট যাতে ক্লিয়ার করা যায়। যাদের এই টপিকটাতে প্রবলেম ছিল তাদের যাতে আর কোনো সমস্যা না থাকে সেটার আমি চেষ্টা করব এবং আমি আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ভিডিওটা মন দিয়ে দেখো এবং আমার ক্লাস কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো শুরু করা যাক। গ্যামেটোজেনেসিস আজকে আমরা পড়বো। গ্যামেটোজেনেসিস মানে কি? গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে গ্যামেট তৈরির পদ্ধতি অর্থাৎ গ্যামেট ফর্মেশন প্রসেস। গ্যামেটোজেনেসিস আর কিছুই না, গ্যামেটোজেনেসিস মানে হচ্ছে গ্যামেট ফর্মেশন প্রসেস। এবার এই গ্যামেট দুটো বডিতে তৈরি হয়, মেল বডিতেও তৈরি হয়, ফিমেল বডিতেও তৈরি হয়। মেল বডিতেও তৈরি হয় গ্যামেট, ফিমেল বডিতেও তৈরি হয়। এবার মেল বডিতে যে গ্যামেট তৈরি হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে, মেল বডিতে যে গ্যামেট তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে স্পার্ম, আর ফিমেল বডিতে যে গ্যামেট তৈরি হয় তাকে বলা হয় হচ্ছে ওভাম। এবার এই স্পার্ম মেলের বডিতে থাকা গ্যামেট এবং ফিমেলদের বডিতে থাকা গ্যামেট হচ্ছে ওভাম। স্পার্ম তৈরির যে প্রসেস সেটাকে বলা হয় হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। স্পারম্যাটোজেনেসিস অর্থাৎ মেলদের ক্ষেত্রে গ্যামেট ফর্মেশন প্রসেসকে বলা হয় স্পারম্যাটোজেনেসিস, যেটা হচ্ছে স্পার্ম তৈরির প্রসেস। আর ফিমেলদের ক্ষেত্রে ওভাম তৈরির প্রসেস বা ফিমেলদের ক্ষেত্রে গ্যামেট ফর্মেশন যে প্রসেসটা তাকে একটা স্পেসিফিক নাম দেওয়া হয়, সেটা হচ্ছে উজেনেসিস। উজেনেসিস, ঠিক আছে? তো মেলদের ক্ষেত্রে স্পার্ম তৈরির প্রসেস স্পারম্যাটোজেনেসিস, ফিমেলদের ক্ষেত্রে ওভাম তৈরির প্রসেস হচ্ছে উজেনেসিস। আমরা প্রথমে স্পারম্যাটোজেনেসিস সম্পর্কে পড়বো, তারপরে উজেনেসিস সম্পর্কে পড়বো, পড়লেই টোটাল গ্যামেটোজেনেসিস কমপ্লিট হয়ে যাবে। তো আগে আমরা পড়বো কি সম্পর্কে? স্পারম্যাটোজেনেসিস সম্পর্কে। স্পারম্যাটোজেনেসিস মানে কি? মানে হচ্ছে স্পার্ম তৈরি হওয়ার পদ্ধতি। স্পারম্যাটোজেনেসিস মানে কি? স্পারম্যাটোজেনেসিস মানে হচ্ছে স্পার্ম প্রোডিউসিং প্রসেস, স্পার্ম ফর্মেশন প্রসেস, ঠিক আছে? এটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। এবার স্পারম্যাটোজেনেসিস এটা শুরু হয় কখন? শুরু হয় হচ্ছে অ্যাট পিউবার্টি অর্থাৎ বয়ঃসন্ধিকালে, ইন মেল বডি অর্থাৎ পুরুষের দেহে, মেলদের বডিতে পিউবার্টিতে শুরু হয়। যখন একটা ছেলে বয়ঃসন্ধিকালে আসে তখন তার স্পারম্যাটোজেনেসিস শুরু হয়। এবার স্পারম্যাটোজেনেসিসটা স্টার্ট কোথা থেকে হয়? স্পারম্যাটোজেনেসিসটা স্টার্ট ফ্রম স্পারমেটোগোনিয়া। স্পারমেটোগোনিয়া, এবার বলো তো এই নামটা কোথায় শুনেছো? একদম ফার্স্ট ক্লাসে শুনেছিলে। স্পারমেটোগোনিয়া কোথায় ছিল? না, আমরা জানি একটা টেস্টিস অনেকগুলো টেস্টিকিউলার লোবিউলে ডিভাইড করা থাকে। 250 থেকে প্রায় 300টা টেস্টিকিউলার লোবিউল থাকে পার টেস্টিসে। এবার এরকম যদি একটা টেস্টিকিউলার লোবিউল আমি দেখি, একটা টেস্টিকিউলার লোবিউলের মধ্যে প্রায় 1 থেকে 3টে এরকম সেমিনিফেরাস টিবিউল থাকে। একটাও থাকতে পারে, দুটোও থাকতে পারে, তিনটেও থাকতে পারে। 1টা থেকে 3টে সেমিনিফেরাস টিবিউল থাকে প্রত্যেক টেস্টিকিউলার লোবিউলে। এবার এই সেমিনিফেরাস টিবিউলের গায়ে এই সাইড থেকে এরকম কিছু সেল লেগে থাকতো, এরকম ভাবে একদম পাশাপাশি, কোনো গ্যাপ না দিয়ে, যেগুলোকে আমরা সার্টলি সেল বলতাম। এবং সার্টলি সেলের ভিতরের দিকে এইভাবে আরো কিছু সেল এভাবে লেগে থাকতো এই সেমিনিফেরাস টিবিউলের গায়ে, যেগুলোকে আমরা বলতাম এই স্পারম্যাটোগোনিয়া।
তো ফার্স্ট ক্লাস যারা করেছো তারা অবশ্যই জানবে যে স্পারমেটোগোনিয়া কোথায় থাকে। তাহলে আমরা এখান থেকে তিনটে জিনিস জানলাম, যে স্পার্ম ফর্মেশন প্রসেস হচ্ছে স্পারমেটোজেনেসিস, এটা পিউবার্টিতে শুরু হয় মেল বডির মধ্যে এবং এটা স্টার্ট হয় কোথা থেকে, স্পারমেটোগোনিয়া থেকে এই স্পারমেটোজেনেসিস প্রসেসটা স্টার্ট হয়। তো কি হয় এই প্রসেসে সেটা এবার আমরা দেখব। প্রথমে কি হয় দেখো, প্রথমে স্পারমেটোগোনিয়া কি হয়, স্পারমেটোগোনিয়া হচ্ছে একটা ডিপ্লয়েড সেল 2n। এই ডিপ্লয়েড সেলের কি হয়, মাইটোসিস ডিভিশন হয়। কি ডিভিশন হয়, মাইটোসিস ডিভিশন হয়। এবং মাইটোসিস ডিভিশন হওয়া মানে কি, দুটো সমান ক্রোমোজোম বিশিষ্ট সেলে ভেঙে যাবে, অর্থাৎ এই একটা সেল তৈরি হবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কেমন হবে, 2n করে, এবং এদেরকে আমরা কি বলবো, এদেরকে আমরা বলবো প্রাইমারি স্পারমেটোসাইট। তো এই যে দুটো সেল তৈরি হলো মাইটোসিস ডিভিশনের পরে, সেটাকে আমরা বলবো প্রাইমারি স্পারমেটোসাইট। এবার একটা প্রাইমারি স্পারমেটোসাইট থেকে কি হচ্ছে সেটা আমরা দেখাবো। এবার এই প্রাইমারি স্পারমেটোসাইটের উপরে মিওসিস 1 চালু হয়। মিওসিস 1 মানে কি, মিওসিস 1 মানে আমরা জানি রিডাকশন ডিভিশন। মিওসিস 1 মানে রিডাকশন ডিভিশন, অর্থাৎ 2n ছিল, এগুলো 2n করেছিল, এর যখন মিওসিস 1 হবে, এর সাথে যা ঘটনা হচ্ছে এর সাথে তাই ঘটনা হয়। তো মিওসিস 1 যখন হবে তখন এ কি করবে, এ দুটো এমন সেল তৈরি করবে যারা হয়ে যাবে হ্যাপ্লয়েড, অর্থাৎ n। তাহলে রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজন হয়, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, সেটা হচ্ছে মিওসিস 1। এরপর এই হ্যাপ্লয়েড সেলগুলো যে রয়েছে, এই হ্যাপ্লয়েড সেলগুলো যে তৈরি হলো এদেরকে বলা হয় সেকেন্ডারি স্পারমেটোসাইট। তাহলে প্রাইমারি স্পারমেটোসাইট থেকে তৈরি হলো সেকেন্ডারি স্পারমেটোসাইট। এই সেকেন্ডারি স্পারমেটোসাইটের উপর কি হবে, মিওসিস 2 হবে, এর উপরও মিওসিস 2 হবে, আবার এর উপরও মিওসিস 2 হবে, এখানেও মিওসিস 2 হবে, ওখানে মিওসিস 1 হয়ে গেল, এখানে হবে মিওসিস 2, এটার উপরও হবে মিওসিস 2। মানে এই হ্যাপ্লয়েড সেলগুলোর উপরে মিওসিস 2 হবে। মিওসিস 2 হলে আমরা জানি মিওসিস 2 মানে কি সমবিভাজন বা ইকুয়াল ডিভিশন হয়, অর্থাৎ যা ক্রোমোজোম সংখ্যা ছিল ডিভিশনের পরেও সেম ক্রোমোজোম সংখ্যা থাকবে, একদম মাইটোসিসের মতো। মিওসিস 2 মাইটোসিসের মতো সেম ক্রোমোজোম সংখ্যা থাকে ডিভিশনের পরেও, কিন্তু মিওসিস 1 এ কি হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে মিওসিস 2 যখন হচ্ছে এরপরে ক্রোমোজোম সংখ্যা nই থাকবে, যে সেলগুলো তৈরি হচ্ছে একটা থেকে দুটো, এটার একটা থেকে দুটো, এদের ক্রোমোজোম সংখ্যা n করেই হবে, কারণ যার থেকে তৈরি হয়েছে সে n ছিল, আর মিওসিস 2 হলে ক্রোমোজোম সংখ্যা সেমই থাকে ডিভিশনের পরেও, তাই এদেরও ক্রোমোজোম সংখ্যা n করেই হবে। এদেরকে একটা নাম দেওয়া হয়, এই যে চারটে সেল তৈরি হলো এই দুটো থেকে মিওসিস 2 করার পর, এদেরকে নাম দেওয়া হয় হচ্ছে স্পারমাটিড। এবং এদেরকেই তোমরা একটা বাচ্চা স্পার্মের মতো ভাবতে পারো। ঠিক আছে, এদেরকেই একটা বাচ্চা স্পার্মের মতো ভাবা যায়। এবং এরা প্রত্যেকে ম্যাচিওর হয়, এদের প্রত্যেকের ম্যাচিউরেশন হয়, এদের প্রত্যেকেরই কি হয়, ম্যাচিওর হয়, এরা প্রত্যেকেই ম্যাচিওর হয়, এবং এরা ম্যাচিওর হওয়ার পর স্পারমাটিড বা স্পার্ম তৈরি করে, স্পারমেটোজোয়া বা স্পার্ম তৈরি করে। এই যে এগুলো তৈরি করলো এদেরকেই আমরা বলে থাকি স্পারমেটোজোয়া, বা তোমরা যেটাকে স্পার্ম বলে জানো সেটা। এবং এগুলো কি, অবশ্যই এটা হ্যাপ্লয়েড ছিল, জাস্ট এ ম্যাচিওর হয়েছে, তাহলে এ তো আর ডিপ্লয়েড হয়ে যেতে পারে না, অবশ্যই এরা প্রত্যেকেই হ্যাপ্লয়েড। তাহলে স্পার্ম সেল বা স্পারমেটোজোয়া এরা প্রত্যেকেই কি, হ্যাপ্লয়েড প্রকৃতির। তাহলে টোটাল ঘটনাটা বোঝা গেল। তাহলে স্পারমেটোজেনেসিসটা স্টার্ট হলো স্পারমেটোগোনিয়া থেকে, যেটা লেগেছিল কোথায়, টেস্টিকিউলার লোবিউলের যে সার্টোলি সেল থাকে, সেই সার্টোলি সেলে কোথায় থাকে, সার্টোলি সেলগুলো থাকে হচ্ছে সেমিনিফেরাস টিবিউলের গায়ে, সেই সেমিনিফেরাস টিবিউলের গায়ে লেগে থাকে হচ্ছে স্পারমেটোগোনিয়া। এই স্পারমেটোগোনিয়াগুলো ডিপ্লয়েড ছিল, তার মাইটোসিস ডিভিশন হলো, তৈরি হলো কি, মাইটোসিস ডিভিশন হলো মানে ইকুয়াল ডিভিশন হবে, ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, তৈরি হলো প্রাইমারি স্পারমেটোসাইট।
প্রাইমারি স্পারমেটোসাইটের মিয়োসিস 1 হবে, তৈরি হবে সেকেন্ডারি স্পারমেটোসাইট এবং এদের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। এরপর এদের উপর মিয়োসিস 2 হবে, তৈরি হবে স্পারমাটিড। এই স্পারমাটিড গুলোকেই এক প্রকার বাচ্চা স্পার্ম ভাবা যেতে পারে। এই স্পারমাটিড গুলোর ম্যাচিউরেশন হবে বা ট্রান্সফরমেশন হবে, ওরা নতুন করে নিজেদেরকে একটু রিফর্ম করবে, করে তৈরি হবে অ্যাকচুয়ালি স্পার্ম বা স্পারম্যাটোজোয়া। এই হচ্ছে স্পারম্যাটোজেনেসিস প্রসেস। এবার এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে কিছু প্রশ্ন রয়েছে। তো এখান থেকে প্রথম একটা কথা যদি বলি, সেটা হচ্ছে এই যে স্পার্ম বা স্পারম্যাটোজোয়াটা তৈরি হলো, এটা কোথায় তৈরি হয়? এটা কিন্তু সেমিনিফেরাস টিবিউলের মধ্যে তৈরি হয়। তাহলে স্পার্ম তৈরি কোথায় হচ্ছে? স্পার্ম ফর্মেশন এটা হচ্ছে কোথায়? সেমিনিফেরাস টিবিউলে, সেমিনিফেরাস টিবিউলের মধ্যে। ঠিক আছে, স্পার্ম ফর্মেশনটা হচ্ছে সেমিনিফেরাস টিবিউলের মধ্যে, অর্থাৎ যে টিবিউলগুলোর গায়ে এখন স্পারম্যাটোগোনিয়া লেগেছিল, সার্টোলি সেল লেগেছিল, সেই টিবিউলগুলোর মধ্যেই স্পার্মটা তৈরি হচ্ছে। ঠিক আছে, বা স্পারম্যাটোজোয়াটা তৈরি হচ্ছে। এই সেমিনিফেরাস টিবিউল থেকে স্পার্ম যে রিলিজ হয়, এই প্রসেসটা, তো sperm releases from Sertoli seminiferous tubule। তাহলে সেমিনিফেরাস টিবিউল থেকে স্পার্ম তো রিলিজ হবে, নাহলে টেস্টিস থেকে বাইরে তো বেরিয়ে আসে স্পার্ম গুলো, এটা আমরা জানি। তো টেস্টিসের মধ্যে সেমিনিফেরাস টিবিউলে স্পার্ম গুলো তৈরি হয়, সেগুলো তো বাইরে বেরিয়ে আসে, তার জন্য ওদেরকে সেমিনিফেরাস টিবিউলের বাইরে বার হতে হয় আগে, তারপর তারা টেস্টিসের বাইরে বেরোয়। তো সেমিনিফেরাস টিবিউলের বাইরে যখন তারা বেরোয়, সেই প্রসেসটাকে বলা হয় স্পার্ম রিলিজেস ফ্রম সেমিনিফেরাস টিবিউল। সেমিনিফেরাস টিবিউল থেকে স্পার্ম রিলিজের যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্পারমিয়েশন। স্পারমিয়েশন, ঠিক আছে, সেই প্রসেসটাকে বলা হয় স্পারমিয়েশন। আচ্ছা, এই যে টোটাল প্রসেসটা আমরা পড়লাম, একদম পুরো স্পারম্যাটোগোনিয়া থেকে স্পারম্যাটোজোয়া বা স্পার্ম তৈরি হওয়া, এই যে টোটাল প্রসেসটা আমরা পড়লাম, কি পড়লাম? স্পারম্যাটোগোনিয়া, এইখান থেকে কি তৈরি হচ্ছে? স্পার্ম। এই টোটাল প্রসেসটাকে কি বলা হয়? টোটাল প্রসেসটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস, যেটা আমরা আগেও বলেছি যে টোটাল প্রসেসটাই হচ্ছে স্পারম্যাটোজেনেসিস। এবার এই যে স্পারম্যাটোজেনেসিস, এই টোটালটা, এই স্পারম্যাটোজেনেসিসের লাস্ট স্টেপ কোনটা বা শেষ ধাপ কোনটা? এই স্পারমাটিড থেকে স্পারম্যাটোজোয়া তৈরি হওয়া। এই স্পারম্যাটোজেনেসিসের অনেকগুলো ধাপ আছে, তার মধ্যে শেষ ধাপ কোনটা? স্পারমাটিড থেকে স্পারম্যাটোজোয়া তৈরি হওয়াটা। তো স্পারমাটিড থেকে স্পারম্যাটোজোয়া তৈরি, এই জিনিসটাকে কি বলে সেটা এবার জানবো। তো স্পারমাটিড সেখান থেকে স্পারম্যাটোজোয়া বা স্পার্ম তৈরি, এই প্রসেসটাকে কি বলে? এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্পারমিওজেনেসিস। স্পারমিওজেনেসিস। তো টোটাল প্রসেসটাকে বলে স্পারম্যাটোজেনেসিস, আর স্পারম্যাটোজেনেসিসের যেটা লাস্ট স্টেপ সেটাকে বলে স্পারমিওজেনেসিস। সেমিনিফেরাস টিবিউল থেকে জাস্ট স্পার্মটা যে রিলিজ হচ্ছে, সেই ঘটনাকে বলে স্পারমিয়েশন। তো দেখো তোমরা এইটুকু বুঝতে পারলে কিনা, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেখো এতটা তোমাদের বোঝা গেল কিনা। যদি স্ক্রিনশট নেওয়ার হয় নিয়ে নাও, আমি সরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশট নেওয়ার থাকলে নিয়ে নাও। বোঝা গেছে? এবার আরেকটু জিনিস এই জায়গাটাতে পড়ানোর পর আমরা অন্য একটা জায়গাতে চলে আসব, আর বেশি কথা বলবো না। তো চলো, মুছে দিলাম। এবার কথা হলো, মেলদের পিউবার্টিতে স্পারম্যাটোজেনেসিস শুরু হয়, আমরা বললাম এক্ষুনি। এবার পিউবার্টিতে এমন কি ঘটে যার জন্য স্পারম্যাটোজেনেসিসটা শুরু হয়? পিউবার্টিতে কি ঘটে সেটা এবার দেখব। মেলদের ক্ষেত্রে, ফর মেল, এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে অ্যাট পিউবার্টিতে কি হয়?
গোনাডোট্রফিক রিলিজিং হরমোনের সিক্রেশন হয়, অর্থাৎ যাকে আমরা বলে থাকি জিএনআরএইচ, এটি সিক্রেশন হয়। ঠিক আছে, এই জিএনআরএইচ বা গোনাডোট্রফিক হরমোনের যখন সিক্রেশন হয়, এই গোনাডোট্রফিক হরমোন গিয়ে কাজ করে কোথায়? অ্যান্টেরিয়র পিটুইটারিতে। অ্যান্টেরিয়র পিটুইটারিতে গিয়ে কাজ করে, অ্যান্টেরিয়র পিটুইটারির উপর। এবং সেই অ্যান্টেরিয়র পিটুইটারির উপর গিয়ে কাজ করে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোনকে রিলিজ করায়। একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন বা এলএইচ, আর একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন বা এফএসএইচ। তাহলে গোনাডোট্রফিক রিলিজিং হরমোন এটা সিক্রিশন হয় পিউবার্টিতে, মেল বডিতে। এবং এই গোনাডোট্রফিক রিলিজিং হরমোন অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারির উপর গিয়ে কাজ করে এবং সেখান থেকে দুটো হরমোনের সিক্রিশন করায়, একটা হচ্ছে এলএইচ আর একটা এফএসএইচ। এই এলএইচ, যার ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন, এই এলএইচ গিয়ে কাজ করে কার উপর? এলএইচ গিয়ে কাজ করে হচ্ছে লিডিক সেলের উপরে। লিডিক সেল, লিডিক সেল কোথায় থাকে? লিডিক সেল থাকে হচ্ছে টেস্টিসের যে টেস্টিকিউলার লোবিউল, সেই টেস্টিকিউলার লোবিউলের মধ্যে সেমিনিফেরাস টিবিউল বাদে বাকি যে ফাঁকা অংশ, সেই ফাঁকা অংশের মধ্যে লিডিক সেল থাকে, আগের দিন বলেছিলাম। এই লিডিক সেলের উপর গিয়ে কাজ করে এবং লিডিক সেলকে স্টিমুলেট করে। স্টিমুলেট করে কিসের জন্য? লিডিক সেলকে স্টিমুলেট করে লিউটিনাইজিং হরমোন লিডিক সেলের উপর গিয়ে কাজ করে এবং লিডিক সেলকে স্টিমুলেট করে কি সিক্রিশন করতে? লিডিক সেলকে স্টিমুলেট করে হচ্ছে অ্যান্ড্রোজেন সিক্রিশন করতে, অ্যান্ড্রোজেন সিক্রিশন করতে। এবং অ্যান্ড্রোজেন এর মধ্যে মেইন কোন হরমোনটা থাকে সেটা আগের দিনও বলেছিলাম ক্লাস 1-এ, যেটা হচ্ছে টেস্টোস্টেরন। প্রথম ক্লাসেই বলেছিলাম যে অ্যান্ড্রোজেন সিক্রিশন করে লিডিক সেলগুলো এবং লিডিক সেলগুলো অ্যান্ড্রোজেন সিক্রিশন করে, তার সাথে সাথে লিডিক সেলগুলো অ্যান্ড্রোজেন সিক্রিশন করে এবং অ্যান্ড্রোজেনের মধ্যে মেইন যে হরমোনটা হরণ করে সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরনটা কোথায় গিয়ে কাজ করে? এই টেস্টোস্টেরন যখনই ক্ষরিত হচ্ছে তখন সেটা স্পার্ম তৈরির যে প্রসেস, যেটাকে আমরা বলে থাকি স্পারম্যাটোজেনেসিস, সেই স্পারম্যাটোজেনেসিসকে স্টিমুলেট করে। স্পারম্যাটোজেনেসিস, স্টিমুলেট মানে কি? উদ্দীপিত করা। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দুটো হরমোন আসলো, একটা এলএইচ একটা এফএসএইচ। এলএইচ গিয়ে কাজ করলো লিডিক সেলের উপরে এবং লিডিক সেলটা সেটাকে স্টিমুলেট করলো যাতে সে অ্যান্ড্রোজেন ক্ষরিত করে এবং অ্যান্ড্রোজেনের মধ্যে টেস্টোস্টেরন নামক হরমোনটাকে ক্ষরণ করায়। বিশেষ করে অ্যান্ড্রোজেনের মধ্যে, অ্যান্ড্রোজেন একটা গ্রুপ, তার মধ্যে অনেক হরমোন পড়তে পারে, কিন্তু মেইন যে হরমোনটা সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন যখনই ক্ষরিত হচ্ছে বা অ্যান্ড্রোজেন যখনই ক্ষরিত হচ্ছে তখন সেটা আবার যে প্রসেসটাকে স্টিমুলেট করে বা উদ্দীপিত করে সেটা হচ্ছে স্পারম্যাটোজেনেসিস, অর্থাৎ স্পার্ম তৈরির প্রসেসটা। এবার আসবো এফএসএইচ। এফএসএইচ গুলো গিয়ে কাজ করে কোথায়? এফএসএইচ গুলো গিয়ে কাজ করে হচ্ছে সার্টোলি সেলের উপরে। এফএসএইচ গুলো গিয়ে কাজ করে সার্টোলি সেলের উপরে এবং সার্টোলি সেল থেকে কিছু ফ্যাক্টরের সিক্রিশন করায়, কিছু ফ্যাক্টর সিক্রিশন করায়, কিছু ফ্যাক্টর সিক্রিশন করায়। এফএসএইচ এই হরমোনটা গিয়ে কাজ করে সার্টোলি সেলের উপরে এবং সার্টোলি সেলকে স্টিমুলেট করে এমন কিছু ফ্যাক্টরকে সিক্রিশন করতে, যেই ফ্যাক্টরগুলো কিসে হেল্প করে? স্পারমিওজেনেসিস প্রসেসে। স্পারমিওজেনেসিস এই প্রসেসে মানে স্পার্মের যেটা ম্যাচিউরেশন প্রসেস, মানে স্পারম্যাটোজেনেসিসের লাস্ট প্রসেসটা, এই প্রসেসটাকে স্টিমুলেট করে বা এই প্রসেসটাকে উদ্দীপিত করে এমন কিছু ফ্যাক্টর তৈরি করে কে? সার্টোলি সেল। তাহলে এফএসএইচ কি এর উপর কাজ করলো, একে স্টিমুলেট করলো, একে বললো তুই সিক্রিশন কর এমন কিছু ফ্যাক্টর যাতে স্পারমিওজেনেসিস এই প্রসেসটা তাড়াতাড়ি হয়। ও এমন কিছু ফ্যাক্টর সিক্রিশন করলো যার ফলে তাড়াতাড়ি স্পার্মগুলো ম্যাচিওর হয়ে গেল। তো এই হচ্ছে মেলের বডিতে পিউবার্টিতে হরমোনের ফাংশন। এই কারণেই স্পার্মটা তৈরি হয় মেল বডিতে অ্যাট পিউবার্টি। বোঝা গেল? দেখে নাও, বোঝা গেছে? পরের স্টেপ যাব। এরপর আমরা পড়ব স্পার্মের স্ট্রাকচার। স্পার্মের স্ট্রাকচার। তো স্ট্রাকচার অফ স্পার্ম সম্পর্কে এবার আমরা পড়ব, অর্থাৎ একটা স্পার্মের স্ট্রাকচার কিরকম হয়।
তো এই হচ্ছে সেটার স্ট্রাকচার, আমার সাথে তোমরা আঁকতে থাকো। স্পার্মের যে স্ট্রাকচার সেখানে মোট 4টে পার্ট থাকে, মেইন 4টে পার্ট থাকে। এই হচ্ছে একটা স্পার্মের স্ট্রাকচার, ঠিক আছে। তার মধ্যে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হেড, এটাকে বলা হয় হচ্ছে নেক পার্ট, এটাকে বলা হয় হচ্ছে মিডল পিস, আর এটাকে বলা হয় হচ্ছে টেল বা লেজ, ঠিক আছে। তো এইটা হচ্ছে নেক পার্ট, এটা হচ্ছে হেড পার্ট, এটা হচ্ছে মিডল পিস এবং এটা হচ্ছে টেল। এই মিডল পিসের মধ্যে কিছু মাইটোকন্ড্রিয়া থাকে, এইভাবে আরো কিছু মাইটোকন্ড্রিয়া থাকে। আচ্ছা, আরেকটা জিনিস থাকে, এই হেডের উপর এরকম একটা ক্যাপ লাইক স্ট্রাকচার থাকে, এটাকে বলা হয় হচ্ছে অ্যাক্রোজোম বা অ্যাক্রোজোমাল ক্যাপ। অ্যাক্রোজোম, এই ক্যাপ লাইক স্ট্রাকচারটাকে বলা হয় অ্যাক্রোজোম। এটা হচ্ছে হেড, হেডের মধ্যে থাকে এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস এটা হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস, অবশ্যই হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে। এটা হচ্ছে স্পার্মের নেক, এটা হচ্ছে স্পার্মের মিডল পিস, এইগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে টেল বা লেজ। এবার আমরা জানি মাইটোকন্ড্রিয়া কি করে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে এনার্জি প্রডিউস করে, তো প্রডিউস এনার্জি, মাইটোকন্ড্রিয়া কি করে, এনার্জি প্রডিউস করে, এবং সেই এনার্জি কোথায় যায়, সেই এনার্জিটা দেয় হচ্ছে এই টেল বা লেজকে, এবং যখনই এই টেল বা লেজকে সেই এনার্জিটা দেয় তখনই টেল কি করে, মুভমেন্ট করে, টেলের মুভমেন্ট হয়, এবং তখনই তৈরি হয় একটা মোটাইল স্পার্ম। মোটাইল স্পার্ম অর্থাৎ যার চলনশীলতা আছে, যার মোটিলিটি আছে, যার গতিশীলতা রয়েছে, এরকম একটা স্পার্ম তৈরি হয়। অর্থাৎ একটা স্পার্মের স্ট্রাকচার যদি আমরা দেখি, তার মধ্যে তার মেইন 4টে পার্ট আমরা দেখতে পাই, মেইন 4টে পার্ট, একটা হচ্ছে হেড, একটা নেক, একটা মিডল পিস, একটা হচ্ছে টেল বা লেজ। এবার আরো কিছু স্ট্রাকচার থাকে, যেমন হেডের উপরে একটা স্ট্রাকচার থাকে ক্যাপ লাইক স্ট্রাকচার, যেটাকে বলে অ্যাক্রোজোম। হেডের মধ্যে একটা হ্যাপ্লয়েড নিউক্লিয়াস থাকে, তারপরে নেক থাকে, মিডল পিসের মধ্যে মাইটোকন্ড্রিয়া থাকে যারা এনার্জি প্রডিউস করে, এনার্জি তৈরি করে, এবং সেই এনার্জিটা সাপ্লাই দেয় কোথায়, একটা স্পার্মের টেলে বা লেজে, এবং যখনই সেই এনার্জিটা সাপ্লাই দেয় টেলের মধ্যে তখনই টেলটা মুভমেন্ট করে এবং স্পার্ম এগিয়ে চলতে পারে। আমরা জানি স্পার্ম সাঁতার কেটে কেটে এগিয়ে যায়, এবং সেটা হয় স্পার্মের টেলটা মুভমেন্ট করার জন্য। সেই টেলটাকে কে মুভমেন্ট করায়, টেলটা মুভমেন্ট করার এনার্জি কোথা থেকে পায়, এনার্জিটা পায় এই মাইটোকন্ড্রিয়া থেকে। মাইটোকন্ড্রিয়া এনার্জি তৈরি করে, সেই এনার্জি ওকে সাপ্লাই দেয়, এবং সেই এনার্জি দিয়েই ও কি করে, মুভমেন্ট করে এবং স্পার্মটা সামনের দিকে এগিয়ে যায়। এবার টোটাল যে স্পার্মটার যে বডি, তার বাইরে এরকম একটা মেমব্রেন দ্বারা ঢাকা থাকে, এরকম একটা মেমব্রেন দ্বারা কিন্তু টোটাল স্পার্মের যে বডি সেটা ঢাকা থাকে, টোটাল স্পার্মের বডি, যেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন অফ স্পার্ম, যেটাকে বলা হয় হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। এরকম একটা পাতলা মেমব্রেন দ্বারা সমগ্র বডিটা ঢাকা থাকে, যেটাকে বলা হয় হচ্ছে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। তো দেখো এই পর্যন্ত দেখে নাও। এবার এখানে আরেকটা কথাটা হচ্ছে মেলদের যখন ইজাকুলেশন হয়, মেল বডিতে যখন ইজাকুলেশন হয়, অর্থাৎ ইজাকুলেশন মানে কি, ইজাকুলেশন মানে হচ্ছে সিমেন রিলিজ হওয়া, এরকম পার ইজাকুলেশনে কি হয়, পার ইজাকুলেশনে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম রিলিজ হয়, ঠিক আছে। 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম কি হয়, রিলিজ হয় পার ইজাকুলেশনে। ইজাকুলেশন মানে সিমেন রিলিজ হওয়া, মেল বডি থেকে যখন ইজাকুলেশন হয় মেল বডিতে, তখন পার ইজাকুলেশনে, প্রতি ইজাকুলেশনে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম রিলিজ হয়, এবং তার মধ্যে 200 থেকে 300 মিলিয়ন স্পার্মের মধ্যে 60% স্পার্ম আর 40% স্পার্ম এইভাবে ডিভাইড করা হয়। এই বলা হয় যে 60% স্পার্মকে নর্মাল শেপ অ্যান্ড সাইজের হতে হবে, নর্মাল শেপ
অ্যান্ড সাইজ এর হতে হবে। আর বাকি যে 40% স্পার্ম থাকবে এদেরকে মোটাইল হতে হবে, অর্থাৎ মোটিলিটি থাকতে হবে, মোটাইল স্পার্ম হতে হবে এদেরকে। তাহলে টোটাল যে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম রিলিজ হয় তার মধ্যে একটা নর্মাল মেল যে তার বডিতে 200 থেকে 300 মিলিয়ন স্পার্ম প্রতি ইজাকুলেশনে রিলিজ হবে, এবং সেই 200 থেকে 300 মিলিয়ন স্পার্মের মধ্যে নর্মালি 60% স্পার্ম নর্মাল শেপ অ্যান্ড সাইজের হতে হবে, যেরকম সাধারণ শেপ অ্যান্ড সাইজের স্পার্ম হয় সেরকম হতে হবে, এবং অ্যাটলিস্ট 40% স্পার্মকে মোটাইল হতে হবে, অর্থাৎ চলতে পারতে হবে, যেন মোটিলিটি থাকে স্পার্মগুলো। এরকম 40% স্পার্ম অ্যাটলিস্ট থাকা দরকার একটা নর্মাল মেলদের জন্য, মানে যারা সহজেই ফার্টিলাইজেশন করতে সক্ষম তাদের জন্য। এবার ব্যতিক্রম তো থাকবেই, ব্যতিক্রম থাকলে তখন কিছু ডিস্টারবেন্সও আসবে, সেটা পরের কথা, কিন্তু এটা নর্মাল কেসে এটা থাকা উচিত, যাতে ফার্টিলাইজেশন ভালোভাবে ঘটার জন্য এই জিনিসটা থাকা খুবই জরুরি। 60% কে নর্মাল শেপ অ্যান্ড সাইজের, 40% কে মোটাইল স্পার্ম হতে হবে। তো এই পর্যন্ত দেখে নাও, কোনো অসুবিধা থাকার কথা নয়, স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আসবো হচ্ছে আমরা নেক্সট যেটা আমাদের পড়ার আছে সেটা হচ্ছে উজেনেসিস। আমরা এতক্ষণ স্পারমেটোজেনেসিস সম্পর্কে বিস্তারিত বললাম, এবার আসবো উজেনেসিস। আচ্ছা, এই যে অ্যাক্রোজোম যে অংশটা আমরা দেখলাম, এই অ্যাক্রোজোমে কিছু এনজাইম থাকে যেগুলো কি করে, যেগুলো হচ্ছে হেল্প ফর ফার্টিলাইজেশন, অর্থাৎ ফার্টিলাইজেশন বা নিষেক এই প্রসেসটাকে হেল্প করে, অর্থাৎ একটা স্পার্মকে ওভামের সাথে যে ফার্টিলাইজেশন হওয়া সেটাকে হেল্প করে কিছু এনজাইম এই অ্যাক্রোজোমে থাকে। সেই এনজাইমগুলো কি কি? সেই এনজাইমের একটার নাম হচ্ছে অ্যাক্রোসিন, আর একটার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। স্পেলিং ভুল হতে পারে। অ্যাক্রোজোমে তাহলে দুটো এনজাইমের নাম আমরা পড়লাম যেটা অ্যাক্রোজোমের মধ্যে থাকে। এই এনজাইমগুলো কি করে? ফার্টিলাইজেশনে হেল্প করে, স্পার্মের সাথে ওভামের যে মিলন সেটাতে হেল্প করে। এরকম এনজাইমগুলোর নাম কি? অ্যাক্রোসিন, একটা হচ্ছে হায়ালুরোনিডেজ। এইটা হচ্ছে মেইন এনজাইম যে ফার্টিলাইজেশনে হেল্প করে থাকে। আচ্ছা, এইবার আমরা চলে আসবো হচ্ছে উজেনেসিসে। তো কি পড়বো এবারে? উজেনেসিস মানে কি? উজেনেসিস মানে হচ্ছে আমরা পড়েছিলাম স্পারমেটোজেনেসিস মানে স্পার্ম প্রডিউসিং প্রসেস বা স্পার্ম ফর্মেশন প্রসেস। আর উজেনেসিস মানে কি? উজেনেসিস মানে হচ্ছে ওভাম ফর্মেশন প্রসেস, বা বলতে পারো উটিড ফর্মেশন প্রসেস। ঠিক আছে, তো আমরা এখান থেকে এবার কিছু পয়েন্ট পড়বো। আমরা যেরকম স্পারমেটোজেনেসিসের ক্ষেত্রে পড়েছিলাম স্পারমেটোজেনেসিসটা শুরু হয় অ্যাট পিউবার্টিতে, কিন্তু উজেনেসিসটা কোথা থেকে শুরু হয়? উজেনেসিসটা কখন শুরু হয়? উজেনেসিসটা কিন্তু পিউবার্টিতে শুরু হয় না মেয়েদের। উজেনেসিস অ্যাকচুয়ালি শুরু হয় এমব্রায়ো স্টেজে, যখন একটা মেয়ে বাচ্চা মায়ের পেটে রয়েছে ভ্রূণ অবস্থাতে, এমব্রায়ো অবস্থাতে, সেই সময় থেকে ওর বডিতে উজেনেসিস স্টার্ট হয়। এবার হ্যাঁ, কন্টিনিউ হয় না, কিন্তু স্টার্ট হয়ে যায়। তো এমব্রায়ো স্টেজে ওদের এই জিনিসটা স্টার্ট হয়, উজেনেসিসটা স্টার্ট হয় এমব্রায়ো স্টেজে কি হয়? স্টার্ট হয়। আচ্ছা, এবং স্পারমেটোজেনেসিসটা শুরু হয় স্পারমেটোগোনিয়া সেল থেকে, তেমনি ইউজেনেসিসটা স্টার্ট হয় কোথা থেকে? স্টার্ট ফ্রম উগোনিয়া থেকে স্টার্ট হয়। ঠিক আছে, উগোনিয়া থেকে স্টার্ট হয় এই ইউজেনেসিস প্রসেসটা। এবার আমরা প্রসেসটাতে চলে আসি। যখন একটা মেয়ে বাচ্চা মায়ের পেটে রয়েছে ভ্রূণ অবস্থাতে, তখনই তার ইচ ওভারিতে কিন্তু উগোনিয়া তৈরি হয়। এই উগোনিয়াটা নো মোর অ্যাডেড আফটার বার্থ, অর্থাৎ জন্মানোর পর আর এক্সট্রা করে তৈরি হয় না। এই উগোনিয়াল সেল বা উগোনিয়া যেটা,
এই উগোনিয়াটা যখন একটা মেয়ে বাচ্চা মায়ের পেটে থাকে তখনই তার প্রত্যেক ওভারিতে উগোনিয়া তৈরি হয়ে যায়। ও জন্মানোর পর ওর মধ্যে আর এক্সট্রা কোনো উগোনিয়া তৈরি হবে না। যা উগোনিয়া তৈরি হওয়ার মায়ের পেটে থাকা অবস্থাতেই ওর প্রত্যেক ওভারিতে তৈরি হয়ে যাবে এই উগোনিয়া। ও জন্মানোর পর আর এক্সট্রা কোনো উগোনিয়া অ্যাড হবে না, একটা উগোনিয়া ও জন্মানোর পর ওর আর অ্যাড হবে না, আর নতুন করে উগোনিয়া তৈরি হবে না, যা তৈরি হওয়ার মায়ের পেটে থাকা অবস্থাতেই হবে। এবার এই যে উগোনিয়া, উগোনিয়া কোথায় থাকে? উগোনিয়া থাকে হচ্ছে ফিটাল ওভারিতে। ফিটাল ওভারিতে বাচ্চাটা যখন মায়ের পেটে রয়েছে সেই অবস্থাতে সেই মেয়ে বাচ্চাটার যে ওভারি, সেই ওভারিতে উগোনিয়া থাকে। এই উগোনিয়া হচ্ছে 2n ডিপ্লয়েড। এই উগোনিয়ার মাইটোসিস হয়, ঠিক আছে? এই উগোনিয়ার কি হয়? ইউগোনিয়ার মাইটোসিস ডিভিশন হয়। মাইটোসিস ডিভিশন, মাইটোসিস হওয়া মানে কি? মাইটোসিস হওয়া মানে হচ্ছে সমবিভাজন, অর্থাৎ যে দুটো সেল তৈরি হবে তারা কিন্তু 2n সমান ক্রোমোজোম সংখ্যার হবে, 2n করে হলো, ঠিক আছে? একে আমরা বলে থাকি প্রাইমারি উসাইট। একে আমরা কি বলি? একে আমরা বলি হচ্ছে প্রাইমারি উসাইট। এই যে দুটো সেল তৈরি হলো এদেরকে আমরা বলে থাকি প্রাইমারি উসাইট। এবার আমি এই একটা দিয়ে বোঝাচ্ছি, যেমন মেলদের ক্ষেত্রে বুঝিয়েছিলাম একটা দিয়ে, এর উপর যা হবে এর উপরও সেম ঘটনা ঘটবে। তো একটা দিয়ে বোঝাচ্ছি, এটাতে কি হয়? এটার উপর এবার মিওসিস 1 চালু হয়। মিওসিস 1টা স্টার্ট হয় প্রাইমারি উসাইটের। প্রাইমারি উসাইটের মিওসিস 1 স্টার্ট হয়, কিন্তু মিওসিস 1 স্টার্ট তো হয় ঠিকই, কিন্তু মিওসিস 1টা অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ বন্ধ হয়ে যায় এট দ্য স্টেজ অফ, কোন স্টেজে? এট দ্য স্টেজ অফ প্রোফেজ 1। প্রোফেজ 1 মিওসিস 1 তো স্টার্ট হয়, কিন্তু মিওসিস 1টা আটকে যায় কোন স্টেজে? প্রোফেজ 1 স্টেজে। আমরা জানি তো মিওসিস ডিভিশনের 4টে স্টেজ থাকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো মিওসিস 1 এর ক্ষেত্রে আমরা এগুলোকে কি বলি? প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তো এই মিওসিস 1 এর প্রোফেজ 1 স্টেজে গিয়ে এই মিওসিস 1 যে ডিভিশনটা হচ্ছিল, সেল ডিভিশনটা কিন্তু অ্যারেস্ট হয়ে যায় বা স্টপ হয়ে যায়, থেমে যায়। এরপর কি হয়? এরপর যখন ও পিউবার্টিতে আসে, মেয়ে বাচ্চাটা যখন মেয়ে বাচ্চাটা পিউবার্টিতে আসে বা বয়ঃসন্ধিকালে আসে, তখন আবার মিওসিস 1টা রিজিউম হয়। মিওসিস 1টা রিজিউম হয় কখন? রিজিউম এট দ্য পিউবার্টি। তাহলে মিওসিস 1 রিজিউম হয় কখন? পিউবার্টিতে বা বয়ঃসন্ধিকালে। তাহলে এই প্রোফেজ 1 স্টেজে এটা আটকে ছিল, মিওসিস 1টা প্রোফেজ 1 স্টেজে আটকে ছিল। এই অবস্থাতেই মেয়ে বাচ্চাটা কিন্তু জন্ম নিল। এই ঘটনাটা ঘটছিল কখন? এই ঘটনাটা ঘটছিল মায়ের পেটে থাকাকালীন, অর্থাৎ ইন ইউটেরাস। ইন ইউটেরাস যখন ফিটাসটা বা ভ্রূণটা যখন মায়ের ইউটেরাসের মধ্যে রয়েছে, তখন তার মধ্যে এই ডিভিশনটা ঘটছিল, মাইটোসিস ডিভিশন হয়ে দুটো প্রাইমারি উসাইট তৈরি হয়েছিল, এবং প্রাইমারি উসাইটগুলোর মিওসিস 1 ঘটতে গিয়ে আটকে গেছিল প্রোফেজ 1 স্টেজে, মানে ঘটেইনি বলতে গেলে, একদম ফার্স্ট স্টেজেই আটকে গেছে। ইন ইউটেরাসের মধ্যে এই ঘটনাটা ঘটলো পুরোটা। এরপর মেয়ে বাচ্চাটা জন্ম নিল, মায়ের পেট থেকে বাইরে এলো। এরপর ওর যখন মোটামুটি 11-12 বছর বয়স হলো, মিওসিস 1টা, তখন তার যে বয়ঃসন্ধিকাল আসলো, তখন মিওসিস 1টা আবার রিজিউম হলো, অর্থাৎ পজ হয়ে গেছিল, থমকে গেছিল, ওটা আবার নতুন করে মিওসিস 1টা চালু হয়ে গেল, রিজিউম হয়ে গেল। এবং মিওসিস 1 যখনই রিজিউম হলো, তখন মিওসিস 1 রিজিউম হওয়ার পর এখান থেকে দুটো জিনিস তৈরি হলো, একটা হচ্ছে সেকেন্ডারি উসাইট আর একটা হচ্ছে পোলার বডি। একটা হচ্ছে সেকেন্ডারি উসাইট, একটা হচ্ছে পোলার বডি। এবার যেহেতু এটা মিওসিস 1 ডিভিশন ছিল, মিওসিস 1 ডিভিশন, তাই এক্ষেত্রে 2n গুলো কি হয়ে যাবে? n হয়ে যাবে, সব হ্যাপ্লয়েড হয়ে যাবে। কারণ আমরা জানি যে মিওসিস 1 মানে হচ্ছে রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজন, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে। তো সেকেন্ডারি উসাইটের ক্রোমোজোম সংখ্যা n হয়ে গেল, পোলার বডির ক্রোমোজোম সংখ্যাও n হয়ে গেল। এরপর এই পোলার বডিটার কোনো কাজ নেই, পোলার বডিটা কিন্তু নষ্ট হয়ে যায়, ডিজেনারেট করে যাবে। এই পোলার বডির কোনো ভূমিকা নেই, পোলার বডির কোনো ভূমিকা নেই। এই সেকেন্ডারি উসাইটটা কি করবে? সেকেন্ডারি উসাইটটা ফার্দার মিওসিস 2 করবে। সেকেন্ডারি উসাইটটা ফার্দার মিওসিস 2 করবে, মিওসিস 2 করবে।
সেকেন্ডারি ওসাইটটা, এবং মিওসিস 2 শুরু করলো, মিওসিস 2 করবে ভাবলো, কিন্তু এবারও কি হবে, মিওসিস 2টা আগের বারের মতোই অ্যারেস্ট হয়ে যাবে, মিওসিস 2টা অ্যারেস্ট হয়ে যাবে, আটকে যাবে, এটা আবারও পজ হয়ে যাবে, মিওসিস 2 শুরু করলে কিন্তু মিওসিস 2 আবার পজ হয়ে যাবে। এবং এই মিওসিস 2টা কখন রিজিউম হবে, মিওসিস 1 রিজিউম হয়েছিল পিউবার্টিতে, এবার ওর তো পিউবার্টি দশা এখন চলছে, ওর মিওসিস 1 হয়ে গেছে, মিওসিস 2টা হতে গিয়ে আটকে গেছে, মিওসিস 2 তখনই রিজিউম হবে, মিওসিস 2 রিজিউম when sperm, যখন স্পার্ম আসবে তখন মিওসিস 2টা আবার রিজিউম হবে, স্পার্ম comes and touch the membrane of secondary oocyte, অর্থাৎ যখন স্পার্ম আসবে এবং স্পার্ম এসে এই সেকেন্ডারি ওসাইটের মেমব্রেনটাকে গিয়ে টাচ করবে, তখন থেকে মিওসিস 2 আবার রিজিউম হবে, তার আগে মিওসিস 2 পজ হয়ে গেল। তো ধরে নিচ্ছে যখন স্পার্ম আসলো তখন এবার মিওসিস 2টা রিজিউম হলো, এবং এখান থেকে দুটো জিনিস তৈরি হবে। কি কি দুটো জিনিস? একটা তৈরি হবে ওভাম বা যাকে বলা হয় উটিড, আর একটা তৈরি হবে পোলার বডি। পোলার বডি, এবার দেখো পোলার বডি এই পুরো পাথওয়েটাতে পোলার বডি দুটো জায়গায় তৈরি হয়েছে, এই একটা জায়গাতে, এই একটা জায়গাতে। তো এই পোলার বডিটা যেহেতু প্রথম তৈরি হয়েছে তাই একে বলা হয় ফার্স্ট পোলার বডি, আর এটা যেহেতু দ্বিতীয়বারে তৈরি হয়েছে তাই এটাকে বলা হয় হচ্ছে সেকেন্ড পোলার বডি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তাহলে দুটো জিনিস হলো। প্রথমে কি হলো, প্রথমে আচ্ছা এইটা একটু পাশে লিখি, তোমরা দেখতে পাচ্ছ না এই জায়গাটা, তাই তো? এটা হচ্ছে হ্যাপ্লয়েড প্রকৃতির হলো, এও হ্যাপ্লয়েড হলো, এও হ্যাপ্লয়েড হলো, এই এই তাহলে প্রথমে কি হলো, ওভাম, আমরা আরেকবার পুরো জায়গাটাকে আমরা রিক্যাপ করছি, দেখো উজেনেসিস, উজেনেসিসটা কি? উজেনেসিস হচ্ছে ওভাম ফরমেশন প্রসেস। এটা কখন থেকে স্টার্ট হয় ফিমেল বডিতে? এমব্রায়ো স্টেজ থেকে স্টার্ট হয়, অর্থাৎ একটা মেয়ে বাচ্চা যখন মায়ের পেটে ভ্রূণ অবস্থাতে রয়েছে সেই অবস্থা থেকে সেই ভ্রূণের ওভারির মধ্যে কিন্তু উজেনেসিস স্টার্ট হয়ে যায়। এবং স্টার্টটা কোথা থেকে হয়? উগোনিয়া বা উগোনিয়াল সেল থেকে। এই উগোনিয়াল সেলগুলো যা তৈরি হওয়ার মায়ের পেটের মধ্যেই তৈরি হয়ে যায়, মানে মায়ের পেটের মধ্যে যখন একটা মেয়ে বাচ্চা রয়েছে তার উগোনিয়া তৈরি হয়ে যায়। এই উগোনিয়া তার জন্মানোর পর আর এক্সট্রা করে তৈরি হয় না, যা তৈরি হওয়ার ও যখন এমব্রায়ো স্টেজে রয়েছে তখনই ও তৈরি হয়ে যায়। ও জন্মানোর পর নো মোর অ্যাডেড আফটার বার্থ, এই উগোনিয়াল সেল বা উগোনিয়াগুলো ওর জন্মানোর পর আর এক্সট্রা তৈরি হয় না। এবার এই উগোনিয়া সেলটা কেমন হয়? ডিপ্লয়েড প্রকৃতি, ফিটাল ওভারিতে থাকে বা ভ্রূণের ওভারিতে থাকে। এই উগোনিয়াল সেলগুলোই মাইটোসিস ডিভিশন করে, মাইটোসিস ডিভিশন করে দুটো সমবিভাজন করে টুয়েন দুটো সেল তৈরি করে, যেটাকে আমরা বলে থাকি প্রাইমারি ওসাইট। এই প্রাইমারি ওসাইটের উপর মিওসিস 1 স্টার্ট হয় ইন ইউটেরাস, ইউটেরাসের মধ্যে এগুলো ঘটছিল, এতটা পর্যন্ত কিন্তু ইউটেরাসের মধ্যেই হচ্ছে। মিওসিস 1টা অ্যারেস্ট হয়ে যায়, মিওসিস 1 শুরু হলো কিন্তু আটকে গেল কোন স্টেজে? প্রফেজ 1 স্টেজে। এই পুরো ঘটনাটা ইউটেরাসের মধ্যে হলো একটা ফিমেল ফিটাসে। ঠিক আছে, এবার যখন মেয়ে বাচ্চাটা জন্ম নিল আফটার বার্থ, জন্মানোর পরে মিওসিস 1টা রিজিউম হলো ওর পিউবার্টিতে এসে বা বয়স সন্ধিকালে এসে, ওর যখন 10-12 বছর বয়স হলো সেই সময়। এবং যখন ওর মিওসিস 1 রিজিউম হলো তখনই এই টুয়েন থেকে একটা সেকেন্ডারি ওসাইট, একটা পোলার বডি, এই দুটো হ্যাপ্লয়েড জিনিস তৈরি হলো, কারণ মিওসিস 1 মানে রিডাকশন ডিভিশন, তাই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে গেল। এবার এই যে পোলার বডি, পোলার বডিটাকে ফার্স্ট পোলার বডি বলা হয় কারণ এটা প্রথম তৈরি হওয়া পোলার বডি। তো সেকেন্ডারি ওসাইটের উপর আবার মিওসিস 2 শুরু হলো, কিন্তু মিওসিস 2টা আবার অ্যারেস্ট হয়ে গেল। এবার মিওসিস 2 আবার কখন রিজিউম হবে? যখন স্পার্ম আসবে এবং এসে সেকেন্ডারি ওসাইটের যে মেমব্রেন সেটাকে জাস্ট টাচ করবে, সেই সময় সেকেন্ডারি ওসাইট তার মিওসিস 2 কমপ্লিট করবে এবং দুটো জিনিস তৈরি করবে, একটা হচ্ছে ওভাম বা একটা হচ্ছে উটিড, এবং পোলার বডি তৈরি করবে একটা, যেটাকে আমরা বলবো সেকেন্ড পোলার বডি। এটা একইভাবে এটাও ডিজেনারেট করে যাবে, এদের কোনো কাজই নেই, এটা একইভাবে ডিজেনারেট করে যাবে, নষ্ট হয়ে যাবে, এদের কোনো কাজই নেই, এদের কোনো ভূমিকাই নেই, কাজ করবে এটা। তাহলে একটা মেয়ের বডিতে তার পিউবার্টির পর থেকে যতদিন পর্যন্ত তার
মানে রিপ্রোডাকশন করার ক্ষমতা থাকবে, রিপ্রোডাকশন করার অ্যাবিলিটি তার যতদিন পর্যন্ত থাকবে, তার বডিতে যেটা তৈরি হয় মেইনলি সেটা হচ্ছে সেকেন্ডারি ওসাইট। ওভাম তার তখনই তৈরি হয় যখন একটা মেয়ে প্রেগনেন্ট হয়। তাহলে একটা মেয়ের সারা জীবনে ওভাম কতবার তার তৈরি হয়েছে? যতবার সে প্রেগনেন্ট হয়েছে ততবার। মানে স্পার্ম এসে সেকেন্ডারি ওসাইটকে টাচ করেছে, তবেই ওভাম বা উটির তৈরি হয়েছে, তার আগে পর্যন্ত কিন্তু তৈরি হয়নি। ঠিক আছে? তাহলে মেয়েদের সারা জীবন ধরে যেটা তৈরি হয়, মানে যতদিন পর্যন্ত তার রিপ্রোডাকশন করার অ্যাবিলিটি রয়েছে, মোটামুটি 50 ইয়ার্স এজ পর্যন্ত, ততদিন পর্যন্ত ওদের যে জিনিসটা তৈরি হয় বডিতে সেটা মেইনলি সেকেন্ডারি ওসাইট। আমরা বলি ওভাম ওভাম বলে চেল্লাই, কিন্তু অ্যাকচুয়ালি ওভাম না, সেকেন্ডারি ওসাইট। ওভাম তখনই তৈরি হয় যখন স্পার্ম এসে সেকেন্ডারি ওসাইটকে টাচ করে, তখন ওভাম তৈরি হয়। এরপরে ওভামের সাথে স্পার্মের ফার্টিলাইজেশন হয়, তারপর একটা বাচ্চা তৈরি হয়, সেগুলো পরবর্তীকালের ক্লাসে আমরা জানতে পারবো। তো ওটা পরের কথা। এখন তাহলে এই রাস্তাটা পুরো বোঝা গেল যে কিভাবে ওভুজেনেসিস হচ্ছে, এই টোটাল প্রসেসটা হচ্ছে ওভুজেনেসিস। ঠিক আছে? এবার আমরা একটা জিনিস পড়বো, এই জায়গাটা মুছে ফেলি। এবার আমরা পড়বো কিভাবে এই যে প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট এগুলো পড়লাম। এই প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইটের বাইরে না কিছু লেয়ার দেখা যায় বিভিন্ন সময় মেয়েদের দেহের বিভিন্ন, মানে মেয়েদের একটা জীবনের বিভিন্ন সময় এই প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইটের বাইরে বিভিন্ন লেয়ার দেখা যায়। সেই লেয়ারগুলো সম্পর্কে পড়বো। যখন একটা মেয়ে এমব্রায়ো অবস্থায় ছিল বা ফিটাল অবস্থায় ছিল, তখন একটা জিনিস হবে, যখন মেয়েটা জন্মালো এবং যখন মেয়েটা পিউবার্টিতে এলো। তিনটে কেসের জন্য আমরা পড়ব। এবার যখন মেয়েটা ফিটাল অবস্থায় ছিল, আমরা কি দেখলাম? যখন মেয়েটা ফিটাল অবস্থায় ছিল, তার দেহে কি ছিল? তার দেহে প্রাইমারি ওসাইট ছিল, মানে মাইটোসিস তো হয়ে গেছিল তার মানে তার যে ইউটেরাসের মধ্যে প্রাইমারি ওসাইট ছিল, এই প্রাইমারি ওসাইট কিন্তু ছিল। এবার ও যখন ফিটাল অবস্থাতে বা এমব্রায়ো অবস্থাতে থাকে, তখন ওর প্রাইমারি ওসাইটের বাইরে একটা লেয়ার দেখা যায়, এরকম একটা সিঙ্গেল লেয়ার দেখা যায়। এই সিঙ্গেল লেয়ারটা কিসের? এই সিঙ্গেল লেয়ারটা হচ্ছে গ্র্যানুলোসা সেলের একটা সিঙ্গেল লেয়ার দেখা যায়। এবং এই ওসাইটটা কি? এই ওসাইটটা হচ্ছে প্রাইমারি ওসাইট। সেল লেয়ারটা যে গ্র্যানুলোসা সেল এবং এই ওসাইটটা হচ্ছে প্রাইমারি ওসাইট। ও যখন জন্মায়, ওর জন্মানোর পরেও কিন্তু ওর যে প্রাইমারি ওসাইট ওইভাবে এই অবস্থাতেই জন্মালো। ওই সিঙ্গেল লেয়ার, গ্র্যানুলোসা সেলের একটা সিঙ্গেল লেয়ার এরকম ভাবে ছিল ফিটাল অবস্থাতে, এবং এইভাবে ও জন্মালো এবং জন্মানোর পরে ওর কি হলো? ও যখন জন্মানোর পরে এটা ছিল প্রাইমারি ওসাইট এবং এই গ্রানুলোসা সেল প্লাস প্রাইমারি ওসাইট, এটাকে একসাথে বলা হয় হচ্ছে প্রাইমারি ফলিকেল। ঠিক আছে? এটাকে বলা হয় প্রাইমারি ফলিকেল। ও যখন জন্মালো এই জিনিসটা নিয়েই জন্মালো। এরপর জন্মানোর পর কি হলো? প্রাইমারি ওসাইটই থাকলো, কিন্তু এই প্রাইমারি ওসাইটের বাইরে এই গ্র্যানুলোসা সেলের একটা নয় অনেকগুলো লেয়ার তৈরি হলো, মোর লেয়ার্স অফ গ্র্যানুলোসা সেল। এরকম অনেকগুলো লেয়ার তৈরি হলো গ্র্যানুলোসা সেলের, এরকম অনেকগুলো লেয়ার তৈরি হলো। তখন আমরা এই জিনিসটাকে নাম দিলাম সেকেন্ডারি ফলিকেল। তাহলে যখন ও ফিটাল অবস্থায় ছিল, ওর প্রাইমারি ওসাইটের বাইরে গ্র্যানুলোসা সেলের সিঙ্গেল লেয়ার ছিল, এবং এই সিঙ্গেল লেয়ার প্লাস এই প্রাইমারি ওসাইট, এই টোটাল জিনিসটাকে আমরা বলতাম প্রাইমারি ফলিকেল। ও যখন জন্মালো এই অবস্থা নিয়েই জন্মালো, তারপর এই প্রাইমারি ওসাইটের যে লেয়ারে কিছু চেঞ্জেস আসলো এবং এই সিঙ্গেল লেয়ার থেকে মোর লেয়ার গ্র্যানুলোসা সেল তৈরি হলো। এবং তখন আমরা এই মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল যখন তৈরি হলো প্রাইমারি ওসাইটের বাইরে, তাহলে প্রাইমারি ওসাইট প্লাস হচ্ছে মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল, মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল, এটাকে আমরা কি বলে থাকি? সেকেন্ডারি ফলিকেল। আর এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসা সেল।
এটা কি, এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসা সেল, সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসা সেল প্লাস প্রাইমারি ইউসাইট, এটাকে বলি প্রাইমারি ফলিকেল। মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল প্লাস প্রাইমারি ইউসাইট একে বলি সেকেন্ডারি ফলিকেল। এবার এই অবস্থাতে এটা থাকলো, ও যখন পিউবার্টিতে গেল আমরা দেখলাম কি পিউবার্টিতে প্রাইমারি ইউসাইটটা থেকে সেকেন্ডারি ইউসাইট তৈরি হলো, পিউবার্টিতে মিওসিস ওয়ান রিজিউম হলো এবং প্রাইমারি ইউসাইট থেকে কি তৈরি হলো, প্রাইমারি ইউসাইট থেকে তৈরি হলো হচ্ছে সেকেন্ডারি ইউসাইট, সেকেন্ডারি ইউসাইট। এই সেকেন্ডারি ইউসাইটের বাইরে গ্র্যানুলোসা সেলের অনেক লেয়ার তো থাকলোই, গ্র্যানুলোসা সেলের অনেকগুলো লেয়ার তো থাকলোই, তার সাথে এইরকম একটা ক্যাভিটি দেখা গেল, দাঁড়াও, এইরকম একটা ক্যাভিটি দেখা গেল, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই কথাটা হচ্ছে এই সেকেন্ডারি ফলিকেলের বাইরে এরকম একটা লেয়ার দেখা যায় যেটাকে বলা হয় হচ্ছে থিকা, থিকা, ঠিক আছে। তাহলে ফিটাল অবস্থায় যখন ছিল ওর ছিল প্রাইমারি ইউসাইট প্লাস গ্র্যানুলোসা সেলের সিঙ্গেল লেয়ার যেটাকে আমরা বলতাম প্রাইমারি ইউসাইট, এবং প্রাইমারি ইউসাইট প্লাস এটাকে টোটালটাকে বলতাম প্রাইমারি ফলিকেল। এই প্রাইমারি ফলিকেল ওর ছিল, ও এটা নিয়ে মায়ের পেটের মধ্যে ছিল এবং তারপর ও যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পরই একটা গ্র্যানুলোসা সেলের সিঙ্গেল লেয়ারটা থেকেই মোর লেয়ার তৈরি হলো, মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল তৈরি হলো, এবং তার সাথে সাথে এই প্রাইমারি ইউসাইটের বাইরে আরেকটা নতুন লেয়ার তৈরি হলো যেটাকে বলা হলো থিকা, এবং এই থিকা লেয়ার প্লাস মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল প্লাস প্রাইমারি ইউসাইট, প্রাইমারি ইউসাইট গ্র্যানুলোসা সেলের মোর লেয়ার প্লাস থিকা প্লাস হচ্ছে থিকা, এই টোটাল জিনিসটাকে কি বলা হলো, এই টোটাল জিনিসটাকে বলা হলো হচ্ছে সেকেন্ডারি ফলিকেল, এই টোটাল জিনিসটাকে। এরপর ও যখন পিউবার্টিতে আসলো, তখন ওর কি হলো, তখন এই প্রাইমারি ইউসাইটটা তৈরি হলো সেকেন্ডারি ইউসাইটে, এটা আমরা দেখেছি যে মিওসিস ওয়ান রিজিউম হলো পিউবার্টিতে এবং প্রাইমারি ইউসাইট থেকে সেকেন্ডারি ইউসাইট তৈরি হলো, এবং এখানে গ্র্যানুলোসা সেলের লেয়ার রয়েছে, তার সাথে একটা ক্যাভিটি তৈরি হলো যেটাকে আমরা বলে থাকি অ্যান্ট্রাম, একটা ক্যাভিটি তৈরি হলো যেটাকে আমরা বলে থাকি অ্যান্ট্রাম ক্যাভিটি, এটা হচ্ছে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি যার মধ্যে তরল পদার্থ থাকে, অ্যান্ট্রাম ক্যাভিটি। তাহলে সেকেন্ডারি ইউসাইট প্লাস গ্র্যানুলোসা সেলের সিঙ্গেল লেয়ার, না মোর লেয়ার, এখানে মোর লেয়ার ছিল, এখানে মোর লেয়ারই রয়েছে এবং তার সাথে একটা ক্যাভিটি তৈরি হয়েছে অ্যান্ট্রাম নামে। তার সাথে সাথে এই যে থিকা লেয়ারটা দুটো ভাগে ডিভাইড করেছে, একটা হচ্ছে থিকা ইন্টারনা আর একটা হচ্ছে থিকা এক্সটার্না। এই যে থিকা লেয়ারটা এটা দুটো ভাগে ডিভাইড হয়েছে, তাহলে থিকা লেয়ারটা দুটো ভাগে ডিভাইড হয়েছে, এটাকে বলা হলো থিকা, বাইরেরটাকে হচ্ছে থিকা এক্সটার্না আর ভিতরেরটাকে বলা হলো হচ্ছে থিকা ইন্টারনা। আমি আর ছোট করে লিখলাম জায়গা নেই বলে, থিকা ইন্ট মানে থিকা ইন্টারনা, থিকা এক্স মানে থিকা এক্সটার্না। তাহলে কি হলো, প্রাইমারি থেকে সেকেন্ডারি ইউসাইট তৈরি হলো পিউবার্টিতে, গ্র্যানুলোসা সেলের লেয়ার থাকলো, তার সাথে অ্যান্ট্রাম ক্যাভিটি রয়েছে, এবং এই থিকা লেয়ারটা নীল রঙের থিকা লেয়ারটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটাকে বলা হলো বাইরের দিকে যেটা সেটা থিকা এক্সটার্না, ভিতরের দিকে যেটা সেটা হচ্ছে থিকা ইন্টারনা, এবং এই টোটাল জিনিসটাকে আমরা তখন যেটা বলবো সেটা হবে হচ্ছে ইকুয়ালস টু টারশিয়ারি ফলিকেল, ঠিক আছে। এবং এই টারশিয়ারি ফলিকেল থেকে আলটিমেট ম্যাচিওর ফলিকেল তৈরি হয়, যেরকম আমরা দেখেছিলাম যে স্পারম্যাটিড থেকে অ্যাকচুয়ালি ম্যাচিওর স্পার্ম বা স্পারম্যাটোজোয়া তৈরি হয়েছিল, একইভাবে টারশিয়ারি ফলিকেল থেকে প্রাইমারি ফলিকেল তৈরি হয় যেটাকে আমরা বলে থাকি হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি গ্রাফিয়ান ফলিকেল, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ফিটাল অবস্থা থেকে পুরো পিউবার্টি দশা পর্যন্ত একটা ফিমেল বডিতে কিভাবে তার প্রাইমারি ইউসাইট, সেকেন্ডারি ইউসাইট, ম্যাচিওর ফলিকেল সমস্ত কিছুর বাইরে যে লেয়ারগুলো নতুন করে ফর্ম করে সেইটার একটা টোটাল একদম সামারি করে এখানে আমি দিলাম। তাহলে আরেকবার রিক্যাপ করাই, যখন ফিটাল অবস্থায় ও ছিল তখন ওর প্রাইমারি ইউসাইট ছিল এবং প্রাইমারি ইউসাইটের বাইরে একটা গ্র্যানুলোসা সেলের সিঙ্গেল একটাই লেয়ার তৈরি হয়েছিল,
এবং এই টোটাল জিনিসটাকে সিঙ্গেল লেয়ার অফ গ্র্যানুলোসা সেল প্লাস প্রাইমারি উসাইট, এটাকে আমরা বলতাম প্রাইমারি ফলিকেল। এরপর ওই বাচ্চাটা প্রাইমারি ফলিকেল নিয়েই সে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলো, এবং সে যখন তার জন্ম হলো, জন্ম হওয়ার পরে তার প্রাইমারি উসাইটটার বাইরে কিছু গ্র্যানুলোসা সেলের অনেকগুলো লেয়ার তৈরি হলো, এবং সবার বাইরের দিকে আরেকটা নতুন লেয়ার তৈরি হলো যেটাকে বলা হলো থিকা। তখন আমরা এই প্রাইমারি উসাইট প্লাস মোর লেয়ার অফ গ্র্যানুলোসা সেল প্লাস থিকা, এই টোটাল জিনিসটাকে আমরা বললাম সেকেন্ডারি ফলিকেল। এটা কখন তৈরি হচ্ছে? তার জন্ম থেকে পিউবার্টি দশার মাঝে এই জিনিসটা তৈরি হচ্ছে। এরপর যখনই ও পিউবার্টিতে চলে এলো, ওর প্রাইমারি উসাইটটা সেকেন্ডারি উসাইটে বদলে গেল। এখানে ছিল প্রাইমারি উসাইট, এটা বদলে গেল সেকেন্ডারি উসাইটে। এই সেকেন্ডারি উসাইটের বাইরে গ্র্যানুলোসা সেলের মোর লেয়ার যেমন ছিল থাকবে, এখানে একটা গহ্বর তৈরি হয় বা একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়। এই ক্যাভিটিটাকে বলা হয় অ্যান্ট্রাম। এছাড়া এই থিকা লেয়ারটা দুটো ভাগে ভাগ হয়ে যায়, বাইরেরটাকে বলা হয় থিকা এক্সটার্না, ভিতরের দিকে যেটা সেটাকে বলা হয় থিকা ইন্টারনা। এবং তখন আমরা এই টোটাল জিনিসটা থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা, সেকেন্ডারি উসাইট, তোমার গ্র্যানুলোসা সেলের লেয়ার এবং অ্যান্ট্রাম ক্যাভিটি, এই টোটাল জিনিসটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে টারশিয়ারি ফলিকেল। এই টারশিয়ারি ফলিকেল থেকে আলটিমেট ম্যাচিওর ফলিকেলটা তৈরি হয়, বা যেটা একদম সম্পূর্ণ ফলিকেল, যেটাকে আমরা বলে থাকি গ্রাফিয়ান ফলিকেল। ঠিক আছে? এবং এই গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে দেখতে পাচ্ছ সেকেন্ডারি উসাইটটা রয়েছে। যখন গ্রাফিয়ান ফলিকেল থেকে সেকেন্ডারি এই ওভামটা, মানে ওভাম নয় অ্যাকচুয়ালি, সেকেন্ডারি উসাইটটা বেরিয়ে যাবে। ওভাম তো স্পার্ম আসলে তৈরি হবে। সেকেন্ডারি উসাইটটা যদি আমরা বের করে দিই, সেকেন্ডারি উসাইটটাকে যদি রিলিজ করে দিই, মানে রিলিজ তো হয়ই, সেকেন্ডারি উসাইটটা তো প্রত্যেক মাসে মেয়েদের ওভারি থেকে রিলিজ হচ্ছে একটা করে সেকেন্ডারি উসাইট। যখন গ্রাফিয়ান ফলিকেলের মধ্যে থেকে সেকেন্ডারি উসাইটটা রিলিজ হয়ে যায় এবং রিলিজ হয়ে ফ্যালোপিয়ান টিউবে চলে যায়, তখন যেটা ওভারির মধ্যে পড়ে থাকে সেটা হচ্ছে শুধু এই কালো অংশটা বাদ দিয়ে বাকিটুকু অংশ, মানে এই জিনিসটা শুধু মানে এই ঘর অংশটা, ঘরের মধ্যে লোক আর নেই, শুধু ঘরটা পড়ে আছে। তখন আমরা এটাকে যেটা নাম দিই, একটা স্পেশাল নাম দিই এটাকে, যেটাকে আমরা বলে থাকি কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়াম, ঠিক আছে? এটাকে বলে থাকি কর্পাস লিউটিয়াম। এটা সম্পর্কে বিস্তারিত আবার নেক্সট ক্লাসে পড়বো, কিন্তু আজকে এইটুকুই পড়ালাম। দেখো এই জায়গাটা কোনো অসুবিধা হচ্ছে কিনা। আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাও একবার দেখে নাও। আচ্ছা, এবার তোমাদেরকে আমি আরেকটা, এটা মুছে দিচ্ছি, এটা মুছে দিয়ে এবার এই জায়গাটারই একটা সামারি তোমাদের আমি করব, যেটা পড়লে তোমাদের পুরো মাথায় একদম গেঁথে যাবে বিষয়টা। কোনো জায়গায় বুঝতে যদি অসুবিধা হয় ভিডিওটা আবার ব্যাক করে দেখবে, আশা করি বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, তাহলে বলো প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, যদি বলি থিকা ফর্ম, থিকা কখন তৈরি হয়? দ্বিতীয় কোশ্চেন, থিকা ডিভাইডেড কখন হয়? অ্যান্ট্রাম ক্যাভিটি কখন দেখা যায়? অ্যান্ট্রাম ক্যাভিটি কখন দেখা যায়? অ্যান্ট্রাম ক্যাভিটি কখন দেখা যায়? আর প্রশ্ন যেটা, আচ্ছা আর একটা প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মোর লেয়ার্স অফ গ্র্যানুলোসা সেল, গ্র্যানুলোসা সেল, তো এগুলো কখন হয়? থিকা কখন ফর্ম করে? থিকা ফর্ম করে সেকেন্ডারি ফলিকেলে। থিকা ফর্ম করে কখন? সেকেন্ডারি ফলিকেলে ফর্ম করে থিকা। থিকা ডিভাইডেড হয় কখন? টারশিয়ারি ফলিকেলে। এই আগে যেটা পড়লাম ওটারই সামারি। থিকা ডিভাইড হয় টারশিয়ারি ফলিকেলে, থিকা ইন্টারনা, থিকা এক্সটার্নাতে। থিকা ফর্ম করে সেকেন্ডারি ফলিকেলে। অ্যান্ট্রাম ক্যাভিটি কখন দেখা যায়? টারশিয়ারি ফলিকেলে দেখা যায়। আচ্ছা, মোর লেয়ার্স অফ গ্র্যানুলোসা সেল কখন দেখা যায়? সেকেন্ডারি ফলিকেলে দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, গ্রাফিয়ান ফলিকেলের বাইরে একটা আলটিমেট ম্যাচিওর ফলিকেল, এবার আমি গ্রাফিয়ান ফলিকেলের স্ট্রাকচারটা একটু আঁকবো, তোমরা দেখবে, যেটাকে বলা হয় হচ্ছে আলটিমেট ম্যাচিওর ফলিকেল। আলটিমেট ম্যাচিওর ফলিকেল
গ্রাফিয়ান ফলিকেল, গ্রাফিয়ান ফলিকেল, আলটিমেট ম্যাচিওর ফলিকেল যেটাকে বলা হয় হচ্ছে গ্রাফিয়ান ফলিকেল। এবার গ্রাফিয়ান ফলিকেল মানে কি, তার মধ্যে সেকেন্ডারি ইউসাইট থাকবে, কারণ টারশিয়ারি ফলিকেল মানে তার মধ্যে সেকেন্ডারি ইউসাইট ছিল, তো টারশিয়ারি ফলিকেলের যেটা ম্যাচিওর হয়ে যেটা তৈরি হয় সেটা তো গ্রাফিয়ান ফলিকেল, তার মধ্যে কি থাকবে, সেকেন্ডারি ইউসাইট। তারপরে থাকবে কি গ্র্যানুলোসাস সেলের মোর লেয়ার, এইভাবে গ্র্যানুলোসাস সেলের মোর লেয়ার, এই এরকম একটা ক্যাভিটিও তৈরি হয় তার সাথে। এইভাবে না একে একটা ক্যাভিটি একটা জায়গায় ইয়াকে না এইরকম একটা জিনিস তৈরি হলো। এরপরে বাইরের দিকে তো দুটো লেয়ার থাকবেই, থিকা দুটো ভাগে ডিভাইড হয়ে যায়, এটাকে একটু এইভাবে আঁকছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই তাহলে এই হচ্ছে ব্যাপার, এবং বাইরের দিকে আরেকটা লেয়ার দেখা যায়, এটা হচ্ছে আলটিমেট ম্যাচিওর ফলিকেল। এইটা কি, এইটা হচ্ছে সেকেন্ডারি ইউসাইট, এটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকেলের ছবি। এগুলো কি, এগুলো হচ্ছে মোর লেয়ার্স অফ গ্র্যানুলোসা সেল, ঠিক আছে। এইটা কি, এটা হচ্ছে অ্যান্ট্রাম ক্যাভিটি, অ্যান্ট্রাম ক্যাভিটি এটা। এইটা কি, এইটা হচ্ছে থিকা ইন্টারনা, ভিতরের দিকের থিকা লেয়ার, এটা বাইরের দিকের থিকা লেয়ার, এটা হচ্ছে থিকা এক্সটার্না, থিকা ইন্টারনা ভেতরেরটা, বাইরেটা থিকা এক্সটার্না। এবং সবার বাইরে যেটা আছে এটা হচ্ছে জোনা পেলুসিডা লেয়ার, জোনা পেলুসিডা লেয়ার, এই লেয়ারটা ফর্ম করে গ্রাফিয়ান ফলিকেলে। তাহলে জোনা পেলুসিডা লেয়ার, একটা কোশ্চেন, জোনা পেলুসিডা কখন ফর্ম করে, জোনা পেলুসিডা লেয়ার কখন ফর্ম করে, জোনা পেলুসিডা ফর্ম করে হচ্ছে গ্রাফিয়ান ফলিকেলে, গ্রাফিয়ান ফলিকেলে, ঠিক আছে। তো আজকে এইটুকুই পড়ালাম, কেমন লাগলো আজকে তোমাদের ক্লাস সেটা আমাকে অবশ্যই জানাবে, কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিও, এবং আমার ক্লাস কেমন লাগছে সেটাও জানাবে। তার সাথে যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক করবে, যাতে আমি যখনই যা নোটিফিকেশন দেবো সেটা তোমরা আগে পেতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকলো, পুরো গ্যামেটোজেনেসিসটা এখানেই শেষ হলো, আর এক্সট্রা করে বলবার তেমন কিছু নেই, পুরো এনসিইআরটি বেস পড়ানো হয়েছে। এটা পড়ানোর পর এনসিইআরটি পড়লে আমার মনে হয় না একটা লাইনও অসুবিধা হবে বলে। তো এই পর্যন্ত থাকলো, টাটা, আবার পরের ক্লাসে দেখা হবে।